আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। যারা প্রথমবারের মতো চীনে ফ্লাই করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ধরেন আপনি চীনের কোনো না কোনো একটা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন জেডাব্লিউ পেয়ে গেছেন, ভিসাও করে ফেলেছেন। এখন খুব অল্প সময়ের ভিতরে হয়তো আপনি চীনে ফ্লাই করবেন। এই যে প্রথমবারের জন্য আপনি চীনে ফ্লাই করছেন, আপনার আগে চীনে আসার কোনো অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে হয়তো একটু নার্ভাসনেস কাজ করছে যে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে একদম আমার ইউনিভার্সিটি বা কলেজের হোস্টেলে পৌঁছা পর্যন্ত যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো আমি কিভাবে কি করব, কোন প্রসেসে কি কি কাগজপত্র লাগবে, এই ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষার্থী সন্দিহান। আমি তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করছি যারা প্রথমবারের মতো চীনে ফ্লাই করবেন, এই ভিডিওটি থেকে তথ্য নিয়ে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। মূল আলোচনা শুরু করার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি আপনাদের জন্যই চীনে উচ্চশিক্ষা বিষয়ক তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ থেকে কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী প্রতি বছর চীনে আসছে পড়াশোনা করার জন্য, এবং সেই সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, এবং সেটা একটা বড় আকার বাড়ছে। যেমন এই বছর চায়নাতে কিন্তু অলমোস্ট প্রায় একটা বড় অংশ শিক্ষার্থী চীনে আসা শুরু করে দিয়েছে। হয়তো কিছু সময়ের ভিতরে তাদের ফ্লাইট, দু একটা ব্যাচের শিক্ষার্থী অলরেডি চীনে চলে আসছে। তো গত কয়েকদিন ধরে আমরা একটা বেশ কিছু শিক্ষার্থীর কাছ থেকে বড় ধরনের প্রশ্ন পাচ্ছি যে ভাই আমার ইমিগ্রেশনে একটু সমস্যা হয়েছিল, কেউ বলছে যে ভাই আমার ইমিগ্রেশন থেকে আমি প্রপার কাগজপত্রগুলো না দেখাতে পারার কারণে আমার অনেক ধরনের ঝামেলা হয়েছিল। এরকম কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসছে আপনাদের কাছ থেকে, এবং আপনাদের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই মূলত কিন্তু ভিডিওটি তৈরি করা। এখন কথা হচ্ছে, ধরেন আপনি চীনের ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পেয়েছেন, জেডাব্লিউ পেয়েছেন, ভিসাও করে ফেলেছেন। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার কাগজপত্রগুলোকে রেডি করতে হবে। আপনি চীনে আসবেন, আপনার কাগজপত্র মানে কমপ্লিটলি রেডি করে ফেলবেন। আমি ধরলাম আগামীকাল আপনার ফ্লাইট। এখন আজকে আপনি প্রথমত কাগজপত্রটা রেডি করবেন। কী কী কাগজপত্র রেডি করবেন? আপনার অ্যাডমিশন লেটার, জেডাব্লিউ লেটার, ভিসা, আপনার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, যদি বাংলাদেশ থেকে আপনার কোনো একটা মেডিকেল করা থাকে সেই মেডিকেল লাগবেন, পুলিশ ক্লিয়ারেন্স লাগবেন। এই কাগজপত্রগুলো কিন্তু সাথে রাখবেন। এবং দু একটা ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি শো করেছেন, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটাও কিন্তু চায়। তো আপনি সমস্ত কাগজপত্রগুলো এক সেট ফটোকপি, এক সেট মেন কপি, দুই সেটে বিভক্ত করবেন, এবং আপনি একটা ডকুমেন্টসের জন্য একটা ফাইল নেবেন, সেখানে এক সেট ফটোকপি এবং এক সেট মেন কপি ডকুমেন্টসটা আপনি রেডি করে নেবেন। আর চায়না এম্বাসি সাইজের ছবিটা যেটা রয়েছে, আপনারা জানেন চায়নাতে কিন্তু ছবি তোলার খরচ অনেক বেশি। যদি সম্ভব হয় আপনি 10-15 কপি ছবি আপনার কাছে রেখে দিবেন, যেটা চায়না আসার পরে আপনার কাছে কাজে লাগবে। ছবিটা কিন্তু কোন সাইজে তুলবেন? ওই যে অ্যাপ্লিকেশন করার সময় যে ছবিগুলো আপনি তুলেছিলেন, চায়না এম্বাসি সাইজের ছবি, 48 মিলিমিটার হচ্ছে আপনার হাইট, 33 মিলিমিটার কিন্তু প্রস্থ। এই মর্মে ব্যাকগ্রাউন্ড সাদা, এই চায়না এম্বাসি সাইজের ছবি কিন্তু 10-15 কপি আপনার কাছে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি একটা কোড ফাইল সাজিয়ে ফেললেন ডকুমেন্টসগুলো ওকে হয়ে গেল। তারপরে আসেন যে আপনার লাগেজ প্যাকিং। আপনারা অনেকে জানেন চায়নাতে আসার যে সকল শিক্ষার্থী চীনে পড়াশোনা করার জন্য আসে, তারা কিন্তু দুটো করে লাগেজ পায়। একজন প্যাসেঞ্জারের জন্য লাগেজ লিমিট হচ্ছে 23 কেজি, মানে একটা লাগেজ 23 কেজি। কিন্তু যারা চীনে শিক্ষার্থী তাদের জন্য কিন্তু দুটো লাগেজ থাকে, সেটা 23 কেজি প্লাস হচ্ছে 23 কেজি, মানে 46 কেজি কিন্তু সে লাগেজ নিতে পারবে। এখন ধরেন অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আমি তো 46 কেজি লাগেজ পাচ্ছি, তার মানে একটাতে আমি হলো 40 কেজি নিব আর একটাতে 6 কেজি নিব, এরকম কিন্তু না। আপনি দুইটা লাগেজ পাবেন, 23 প্লাস 23। তার মানে একটা কখনো 23 প্লাস হওয়া যাবে না, একটাতে 23 হইতে হবে আর একটাতে 23 হইতে হবে। আপনি কম বেশি করতে পারবেন না। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার আপনার যে পিঠের ব্যাগটা রয়েছে বা হ্যান্ড লাগেজ যেটা রয়েছে, সেখানে আপনি 7 কেজি পর্যন্ত জিনিসপত্র নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা হ্যান্ড লাগেজ হিসাবে আপনি যেটা ক্যারি করবেন, সেখানে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো নিয়ে আপনি কিন্তু হ্যান্ড লাগেজে প্যাকিং করবেন। এবং আপনার যত ধরনের চীনে আপনি প্রথমবারের জন্য আসছেন, আপনার যেই মশলা আপনি নিয়ে আসবেন, জামা কাপড় নিয়ে আসবেন, অথবা আপনার যে খাবারের যে জিনিসপত্রগুলো নেবেন, সেগুলো সব কিছু মিলে কিন্তু আপনি লাগেজ প্যাক করবেন। হয়তো এক লাগেজে আপনি জামা কাপড় নিলেন, এক লাগেজে আপনার হচ্ছে নিত্যপণ্য সামগ্রী, যেগুলো আপনি চীনে এসে হয়তো ব্যবহার করবেন বা রান্নার কাজে ব্যবহার করবেন, সেই সামগ্রীগুলো কিন্তু একটা লাগেজে প্যাক করতে পারেন। ঠিক আছে? এবং কেউ যদি মাছ মাংস যদি লাগেজে প্যাক করতে চান, তো সেক্ষেত্রে আপনি সেটাকে ভালোভাবে ফ্রিজিং করে আপনি কিন্তু লাগেজে ক্যারি করে চীনে নিয়ে আসতে পারবেন, অথবা ভেজেও নিয়ে আসতে পারবেন, এয়ারপোর্টে কোনো ঝামেলা করবে না।
ঠিক আছে। সো এইটা ওকে করবেন এবং মেন যে লাগেজটা আপনি যে 23+23 যে মেন লাগেজটা, সেই লাগেজের ভিতরে কোনো পাওয়ার ব্যাংক নেবেন না, সেই লাগেজের ভিতরে কোনো ব্যাটারি নেবেন না, সেই লাগেজের ভিতরে যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে থাকেন তার মধ্যে কোনো ধরনের ব্যাটারি আছে কিনা সেটা কিন্তু মেক শিওর করে তারপরে লাগেজটা কিন্তু আপনি প্যাক করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনার কাগজপত্র রেডি হইলো, লাগেজ প্যাকিং হইলো, সবই মোটামুটি ওকে। একটা জিনিস বলতে চাই, দেখেন চায়নাতে কিন্তু আপনি যখন নামবেন এখানে নামার সাথে সাথে কিন্তু শীত পড়বে। তো শীতের পোশাক আশাকগুলো আপনি বাংলাদেশ থেকে না নিয়ে এসে আপনি বাংলাদেশ থেকে অ্যাজ ইউজুয়াল যে পোশাকগুলো পরেন সেগুলো নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনি শীতের পোশাক আশাকগুলো কিনে নিন, কারণ চায়নাতে শীতের পোশাকগুলো অনেক ভালো পাওয়া যায়, দামেও কমে পাওয়া যায়। সো আপনি এখান থেকে এসে কিনে নিতে পারবেন। ক্লিয়ার? সো প্রথমত ডকুমেন্টসের ফাইল রেডি হয়ে গেল, লাগেজ প্যাকিং হয়ে গেল। এখন হচ্ছে আপনি ক্যাশ আরএমবি কিছু নেবেন। এখন কোথায় ক্যাশ আরএমবি পাবেন? বাংলাদেশের ঢাকা গুলশান বা গুলশান 1 বা 2 এর আশপাশে অনেকগুলো মানি এক্সচেঞ্জ অফিস আছে, সেগুলো যে কোনো একটা মানি এক্সচেঞ্জ থেকে আপনি মোটামুটি কিছু আরএমবি ক্যাশ নিয়ে নেবেন। কারণ আপনি এয়ারপোর্টে হয়তো আপনার প্রয়োজন হতে পারে, চায়নাতে নামলেন, এয়ারপোর্ট থেকে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছা যে হোস্টেলের ভাড়া, সরি ট্যাক্সি ভাড়া রয়েছে, সেখানে আপনার আরএমবির প্রয়োজন হতে পারে। এই জন্য আপনি আপনার কতটুকু আরএমবি ক্যাশ লাগতে পারে, কারণ চায়না আসার পরে তো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, আপনি প্রসেস ডান করবেন, তারপর নিজে নিজে আরএমবিগুলো অনলাইনে আরএমবি উইথড্র করবেন, টপ আপ করবেন, ব্যবহার করতে পারবেন। তার আগে তো আপনার ক্যাশ আরএমবির প্রয়োজন হতে পারে। এই যতটুকু আরএমবি আপনার প্রয়োজন হবে সেটা আপনি নিজে ক্যালকুলেট করবেন। করার পরে সেটা 1000 আরএমবি হোক, 2000 হোক বা 3000 আরএম হোক, যতটুকু আরএমবি আপনার লাগবে আপনি ঢাকা গুলশানে যে মানি এক্সচেঞ্জগুলো রয়েছে সেখান থেকে আপনি আপনার পাসপোর্টে ইন্ডোজমেন্ট করে বৈধভাবে কিন্তু আপনি ক্যাশ আরএমবি নিয়ে নিতে পারবেন। তাহলে আপনি ক্যাশ আরএমবিও নিলেন, সব ওকে। অনেকে মনে করে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আরএমবিগুলো ক্যাশ করে নিব। আমরা কয়েকদিন ধরে খেয়াল করছি আমাদের যে স্টুডেন্টগুলো বাংলাদেশ থেকে চীনে ফ্লাই করছে, ঢাকা এয়ারপোর্টে অনেক সময় আরএমবি পাওয়া যাচ্ছে, অনেক সময় ক্যাশ আরএমবি পাওয়া যাচ্ছে না। তো এই জন্য যদি ইমিগ্রেশন ক্রস করার পর ঢাকা এয়ারপোর্টে আপনি আরএমবি না পান, তখন কিন্তু আপনি আর কোথাও থেকে ক্যাশ আরএমবি নিতে পারবেন না। এই জন্য আমি বলবো যে বাইরে থেকে আরএমবিটা নেওয়াই ভালো, কারণ এয়ারপোর্টের ভিতরে এসে যদি হুট করে আপনি আরএমবি না পান, ক্যাশ যদি না থাকে, তখন কিন্তু আপনার জন্য বিড়ম্বনা হয়ে যাবে। ঠিক আছে, এই সব প্রসেস ডান হয়ে গেল। এখন যেই দিন আপনার ফ্লাইট, ধরেন আপনার ফ্লাইট যদি দুপুর 2টায় হয়, রাত 10টায় হয়, অথবা বিকেল 3টায় হয়, যেই সময় আপনার ফ্লাইট হোক না কেন, আপনার ফ্লাইট যেই সময় আপনার ফ্লাইটের টাইম দেওয়া আছে তার 3 ঘন্টা আগে আপনি ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হবেন। যেই টাইমটা আপনার দেওয়া আছে সেই টাইমের অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আপনি ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হবেন। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, এয়ারপোর্টের আশপাশে প্রচুর জ্যাম হয়, হাতে সময় নিয়ে ধীরে সুস্থে আপনি এয়ারপোর্টে আসবেন। 3 ঘন্টা অ্যাটলিস্ট আপনি আগে আসবেন। কেন আগে আসবেন? বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন লাইনে অসম্ভব একটা জ্যাম, অসম্ভব একটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গত 1 বছর ধরে। প্রচুর মানুষ বিদেশে যাচ্ছে, ইমিগ্রেশন লাইনে প্রচুর ভিড়, এটা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশন ক্রস করতে হচ্ছে। এখন ধরেন আপনি আসছেন একদম সবার শেষের দিকে, ফ্লাইটের 1-1.5 ঘন্টা আগে, তখন কিন্তু আপনি ফ্লাইট মিস করবেন। এই জন্য অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টের মধ্যে ঢুকবেন। এয়ারপোর্টের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে সর্বপ্রথম আপনার এয়ারলাইন্স কোনটি সেই এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে বের করবেন। আপনার যদি চায়না সাউদার্ন হয়, চায়না ইস্টার্ন হয়, অথবা ইউএস বাংলা হয় বা বাংলাদেশ বিমান হয়, যেই এয়ারলাইন্সই হোক না কেন, আপনার এয়ারলাইন্সের প্রথমে কাউন্টার খুঁজে বের করবেন। যদি ভিতরে ঢুকে কাউন্টার খুঁজে না পান, এয়ারপোর্টের ভিতরে 2টো হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কের কাছ থেকে ইনফরমেশান নিয়ে আপনার এয়ারপোর্টে আপনার যে এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আপনি প্রথমে চলে যাবেন। যাওয়ার পরে আপনার এয়ার টিকিট এবং আপনার লাগেজ, এগুলো এয়ার টিকিট শো করবেন, পাসপোর্ট শো করবেন, ওনারা আপনার জন্য একটা বোর্ডিং পাস ইস্যু করবে। পাশাপাশি আপনার যে 2টো লাগেজ আছে সেই 2টো লাগেজটা তারা রিসিভ করে নিয়ে নেবে, লাগেজে ট্যাগ দিবে, ওই লাগেজের ট্যাগটা হচ্ছে আপনার বোর্ডিং পাসের সাথে লাগাই দেবে এবং 2টো লাগেজ তারা ওকে করে নেবে। এবং আপনার কাছে যেই হ্যান্ড লাগেজটা থাকবে 7 কেজি বা 8 কেজি, সেই হ্যান্ড লাগেজে একটা ট্যাগ লাগিয়ে দিবে। তাহলে আপনি 2টো লাগেজ কাউন্টারে দিয়ে দিলেন, আপনি বোর্ডিং পাস নিলেন, হ্যান্ড লাগেজটা আপনার কাছে থাকলো। তাহলে বোর্ডিং পাস এবং হ্যান্ড লাগেজ, এই 2টা জিনিস নিয়ে প্রথমত আপনি ইমিগ্রেশনের দিকে যাবেন। ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশনের কিন্তু 3টা গেট আছে ইমিগ্রেশনে, আপনি যে কোনো একটা গেটে ঢুকতে পারেন। দেখবেন যে যেই গেটে, যেই ইমিগ্রেশন লাইনে লোকজনের সংখ্যা কম, আপনি সেই গেট দিয়ে ঢোকার চেষ্টা করবেন, তাহলে একটু তাড়াতাড়ি প্রসেসটা হবে। ঠিক আছে, এখন ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনি যেহেতু প্রথমবার চীনে ফ্লাই করছেন, যেহেতু প্রথমবারের মতো আপনি চীনে ফ্লাই করছেন, আপনি ওখানে কিন্তু একটা ইমিগ্রেশন ফর্ম পাবেন। আপনি যখন ইমিগ্রেশন লাইনে যাবেন সেখানে কিন্তু একটা ইমিগ্রেশন ফর্ম পাবেন।
ওইখানে কলম আছে, ইমিগ্রেশন ফর্মও আছে। আপনি কলম দিয়ে সুন্দর করে ইমিগ্রেশন ফর্মটা আপনি পূরণ করবেন। ওই ইমিগ্রেশন ফর্মের মধ্যে আপনার নাম লিখতে হবে, পাসপোর্ট লিখতে হবে, আপনি কোথায় যাচ্ছেন, কোন সিটিতে যাচ্ছেন, আপনার ফ্লাইট নাম্বার কেন, আপনি ওখানে কি পারপাসে যাচ্ছেন, স্টাডি, ওয়ার্ক অর আদার্স, যে কোনো অপশান ওখানে দেওয়াই থাকবে। আপনি ফর্মটা সুন্দর করে পড়বেন আর ফিল আপ করবেন। করার পরে ওই যে ফর্মটা পূরণ করলেন, ফর্ম পূরণ করে কলমটা ওখানে রেখে দিবেন। ফর্মটা নিয়ে আপনি ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যাবেন। তারপরে ইমিগ্রেশনে যে বাংলাদেশ পুলিশের যে ইমিগ্রেশন যেই ব্রাঞ্চটা রয়েছে, তারা ওখানে প্রায় 5-6টা, প্রত্যেকটা ইমিগ্রেশন কাউন্টারে দেখবেন 5 থেকে 6টা করে বুথ আছে। আপনি চলে গেলেন, প্রথমত আপনার পাসপোর্ট আর বোর্ডিং পাস দিয়ে দিলেন। দেওয়ার পরে ওনারাই আপনার কাছ থেকে কাগজপত্রগুলো চাইবে। আপনার একাডেমিক সার্টিফিকেট চাইবে, অ্যাডমিশন জেডাব্লিউ চাইবে, পুলিশ ক্লিয়ারেন্স চাইবে, অন্যান্য যে কাগজপত্রগুলো আছে, ওই যে পূরণ করা যে ফর্মটা পূরণ করেছেন সেটা চাইবে। সমস্ত কাগজপত্র আপনি তাকে জমা দিয়ে দিলেন, ওই পুলিশ অফিসারকে দিলেন চেকিংয়ের জন্য। উনি সকল কাগজপত্র আপনি চেকিং করবে, আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি কোন এয়ারপোর্টে যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কি স্কলারশিপে যাচ্ছেন, কোন ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন, এইরকম বেশ কিছু প্রশ্ন আপনাকে বাংলাতেই করবে। আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন এবং যে যে কাগজপত্রগুলো চাইবে সেগুলো কাগজপত্র আপনি দেখাবেন। ওনারা সমস্ত কাগজপত্র দেখবে, দেখে আবার ওই সমস্ত কাগজপত্র এক জায়গায় করে আপনাকে কিন্তু ফেরত দিয়ে দিবে। দিয়ে আপনার পাসপোর্টে ইমিগ্রেশন পাস একটা সিল দিয়ে দিবে। আপনি পাসপোর্ট, বোর্ডিং পাস সমস্ত কাগজপত্র নিয়ে আপনি কিন্তু ইমিগ্রেশন ক্রস করে ভিতরে চলে যাবেন। একটা জিনিস খেয়াল করবেন, ইমিগ্রেশনে যখন আপনার কাগজপত্রগুলো ব্যাক করবে, আপনি যে কাগজপত্রগুলো দিয়েছেন সমস্ত কাগজপত্রগুলো আপনি ফেরত নিয়েছেন কিনা কাগজগুলো চেক করে নেবেন। ভুলবশত অনেকগুলো কাগজ সেখানে থেকেও যেতে পারে। আপনার সমস্ত কাগজপত্র আপনি বুঝে আবার কোর্ট ফাইলে রেখে আপনি ইমিগ্রেশন ক্রস করে ভিতরে চলে যাবেন। ভিতরে ঢোকার পরে ওখানে গেট নাম্বার আছে। আপনার যে গেট নাম্বারটা, সেই গেট নাম্বারে আপনি যাবেন। ধরেন ওখানে গেট নাম্বার 1, 2, 3 থেকে একদম 12 পর্যন্ত গেট নাম্বার আছে। আপনার যে বোর্ডিং পাসটা দিয়েছে এয়ারলাইন্স থেকে, ওইখানে কিন্তু গেট নাম্বার লেখা আছে। আপনি কত নম্বর গেট দিয়ে ঢুকবেন, আপনি সেই গেট নাম্বার দিয়ে ঢুকলেন। ঢোকার পরে ওখানে সিকিউরিটি চেকিং আছে। আপনার যে গেট, সেই গেটে আপনি চলে গেলেন, যাওয়ার পরে সেখানে সিকিউরিটি চেকিং হবে। আপনার ব্যাগের ভিতরে যদি ল্যাপটপ থাকে, মোবাইল থাকে, সেটা বের করে ট্রেতে দিবেন। তারপরে আপনার জুতা খুলে ট্রেতে দিতে হবে। এই সিকিউরিটি চেকিংগুলো পার হয়ে চলে যাবেন। তারপরে আপনি যে এয়ারলাইন্সে আপনি ফ্লাই করবেন, সেই এয়ারলাইন্সের বোর্ডিং ব্রিজ আছে, বোর্ডিং গেট আছে, সেই গেট দিয়ে আপনি এয়ারলাইন্সের ভিতরে ঢুকে গেলেন। আপনার বোর্ডিং পাসে যে সিট নাম্বার আছে, সেই সিট নাম্বার অনুযায়ী আপনি সিটে বসে যাবেন। বসে গেলেন, তারপরে আপনি চায়নাতে ফ্লাই করলেন। এখন ধরেন আপনার ডেস্টিনেশন যদি আপনি ট্রানজিট যদি হয় আপনার কুনমিং, গুয়াংজু অথবা বেইজিং, যেখানে হোক একটা না একটা এয়ারপোর্টে তো আপনাকে নামাবে। আপনার ডেস্টিনেশনটা যেটাই হোক, ধরলাম আপনি কুনমিংয়ে নামলেন বা গুয়াংজুতে নামলেন, প্রথমত যেই ইন্টারন্যাশনাল ফার্স্ট যে ডেস্টিনেশনে আপনি নামবেন, সেখানে কিন্তু আপনার চায়না ইমিগ্রেশন কিন্তু সম্পূর্ণ হবে। ঠিক আছে? সো আমি ধরলাম আপনি গুয়াংজু নামলেন বা কুনমিং নামলেন। নামার পরে আপনি প্রথমত, যদি আপনার ডেস্টিনেশন গুয়াংজুই হয়, তাহলে তো আপনি নামলেন, ইমিগ্রেশন ক্রস করলেন, লাগেজ কালেক্ট করলেন, আপনি চলে গেলেন। যদি আপনি এরকম হয় যে ধরেন আপনি ন্যানজিং যাবেন বা চংচিং যাবেন অথবা সিচুয়ান যাবেন, তাহলে আপনি ধরেন গুয়াংজুতে নামলেন। গুয়াংজু থেকে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে ডোমেস্টিকে শিফট হয়ে আবার কিন্তু আপনাকে অ্যানাদার যে ফ্লাইট আপনার সিচুয়ান হোক, চংচিং হোক বা ন্যানজিং হোক, সেই ফ্লাইটে কিন্তু আপনার গন্তব্যে যেতে হবে। ঠিক আছে? তো আমি প্রথমত ইমিগ্রেশন পারপাসটা বলি। ফ্লাইট থেকে নামলেন, ইমিগ্রেশন গেটে ডিরেক্টলি চলে গেলেন। ইমিগ্রেশন গেটে যাওয়ার আগে ওখানে কিন্তু আপনার ফ্লাইটেই কিন্তু আপনার একটা ইমিগ্রেশন ফর্ম দিবে, মানে ট্রান্সফার ফর্ম যেটাকে বলা হয়, সেই ট্রান্সফার ফর্ম একটা দিয়ে দিবে। আপনি সেই ট্রান্সফার ফর্মটা যদি ফ্লাইটে দেয় তাহলে ভালো, যদি ফ্লাইটে না দেয়, ইমিগ্রেশনের যে কাউন্টারটা আছে, কাউন্টারে ঢোকার আগে ওখানে আপনার যে নেক্সট ডেস্টিনেশনের একটা ফর্ম আছে, সেই ফর্মটা ওখানে দিয়ে দিবে, কার্ডের মতো দিয়ে দিবে। ওইটা আপনি কালেক্ট করে নেবেন, সেই ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি ইমিগ্রেশনে দাঁড়িয়ে যাবেন। ইমিগ্রেশন লাইন আছে, লাইনটা মেনটেন করে আপনি আপনার জায়গায় দাঁড়াবেন। ইমিগ্রেশনের আপনার যখন সিরিয়াল চলে আসবে চায়না ইমিগ্রেশনে, সেটা ঢাকা মানে কুনমিং এয়ারপোর্ট হোক বা গুয়াংজু এয়ারপোর্ট হোক বা বেইজিং এয়ারপোর্ট হোক, আপনার সিরিয়ালে চলে আসবে। আপনি সিরিয়ালে ইমিগ্রেশনের সামনে চলে যাবেন। উনি আপনাকে এক এক করে বিভিন্ন প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। অনেক সময় কিন্তু যদি এরকম হয় যে ধরেন আপনার রেজিস্ট্রেশন ডেট 15 সেপ্টেম্বর, আপনি 10 সেপ্টেম্বর চায়নাতে ফ্লাই করছেন, তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু ফোনে কথা বলতে চাইবে। সেক্ষেত্রে আপনার টিচারের নাম্বার দিতে হবে কথা বলার জন্য। টিচারের সাথে কথা বলে কনফার্মেশন নিয়ে কিন্তু উনি ছাড়বে। আবার এরকম হলেও যে ধরেন আপনার রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর, কিন্তু আপনি চীনে ফ্লাই করছেন 20 সেপ্টেম্বর, তাহলে ওই যে রেজিস্ট্রেশন ডেট ওভার হওয়ার পরে আপনি চীনে ফ্লাই করছেন, তখন কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু আপনার টিচারের সাথে কথা বলতে চাইবে। কথা বলে কনফার্মেশন নিয়ে কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে পাস ছাড়বে বা ইমিগ্রেশন থেকে বেরোতে দেবে। সো এই কারণে আপনি একটা কাজ করবেন, আপনি কোন টিচারের সাথে কথা বলিয়ে দিবেন সে একটা নাম্বার আপনি কালেক্ট করে রাখবেন।
তারপরে আপনি যেই এজেন্টের থ্রোতে অ্যাপ্লাই করেছেন, ধরেন এমন একটা টাইমে আপনি চায়নাতে ফ্লাই করলেন, ওই টাইমে দেখা যাচ্ছে যে আপনার টিচাররা অ্যাভেলেবল নাই, হয়তো রাত 2টায় আপনি চায়নাতে ল্যান্ড করছেন, বা এমন টাইমে ল্যান্ড করছেন অফিস টাইমের বাইরে, টিচাররা ফোন ধরছে না। টিচাররা যদি ফোন না ধরে, জেডাব্লিউতে যে এজেন্টের নাম্বার থাকে বা জেডাব্লিউতে যেই গ্যারান্টর ইন চায়না নামে যে নাম্বারটা দেওয়া থাকে, ওই নাম্বারেও কিন্তু অনেক সময় ইমিগ্রেশন থেকে কল দেয়। তো সেক্ষেত্রে আপনার গ্যারান্টর চায়নার কোন ব্যক্তি, আপনার এজেন্ট হোক বা আপনার বড় ভাই হোক বা যেই হোক, তাকে বলবেন যে কোনো কারণে টিচার ফোন না দিয়ে যদি ওই নাম্বারে কল দেয়, সে যেন কলটা পিক করে এবং ইমিগ্রেশন পুলিশ থেকে তাকে যে ধরনের প্রশ্নগুলো করবে সে যেন প্রপার উত্তর দিতে পারে, এইটা কিন্তু নিশ্চিত করবেন আপনারা। তারপরে আপনাকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করবে। ইদানিং কিন্তু কুনমিং এয়ারপোর্টে অনেক প্যাসেঞ্জারে কিন্তু ফোনও চেক করে। এখন অনেক শিক্ষার্থী আছে আরএমবি লেনদেন করে, আরএমবির ব্যবসা বাণিজ্য করে অনেকে চায়নাতে। সো এরকম যদি হয় যে আপনার ফোনে প্রচুর পরিমাণ আরএমবি লেনদেনের স্ক্রিনশট আছে, এই ধরনের ব্যাপার স্যাপার আছে, আপনার কিন্তু এয়ারপোর্টে ঝামেলাও করতে পারে। এই জন্য আপনার ফোনের গ্যালারিতে কোনো ধরনের উল্টাপাল্টা ছবি রাখবেন না, যেগুলো দিয়ে আপনাকে ইমিগ্রেশনে ঝামেলা করতে পারে। আরএমবি লেনদেনের কোনো স্ক্রিনশট বা কোনো কিছু সেগুলো রাখবেন না, কারণ অনেক সময় কিন্তু চায়না ইমিগ্রেশনে কিন্তু ফোনও চেক করে। এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে আপনার ফোনের মধ্যে অবৈধ কোনো কিছু লেনদেনের কোনো স্ক্রিনশট বা কোনো কিছু আছে কি না, এইটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? সো এই প্রসেসগুলো মেনটেন করলেন। ইমিগ্রেশন আপনার ওখানে হাতের একটা আঙ্গুলের ছাপ নিবে, আপনার প্রসেস ডান হয়ে গেলে আপনার বাম হাতের 5 আঙ্গুলের ছাপ নিবে, নেওয়ার পরে ইমিগ্রেশন আপনাকে পাস দিয়ে দিল, আপনি এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে বের হয়ে চলে গেলেন। বের হওয়ার পরে আপনার যদি ডেস্টিনেশন হয় এরকম যে আপনি গুয়াংজু, কুনমিং বা বেইজিং থেকে আপনি অন্য কোনো ডেস্টিনেশনে যাবেন, যেমন আপনি সেখানে নেমে ন্যানজিং, সিচুয়ান অথবা হুনান বা যে কোনো প্রভিন্সে আপনি যাবেন, তাহলে আপনার কিন্তু লাগেজ ওখান থেকে কালেক্ট করতে হবে না, কারণ ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাকে ডাবল বোর্ডিং পাস দিয়ে দিবে। যদি আপনি এখানে নেমে আবার এক প্রভিন্সে যান, তাহলে কিন্তু আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে 2টো বোর্ডিং পাস দিয়ে দিবে, ওখানে লাগেজ কালেক্ট করতে হবে না আপনাকে। আপনি ইমিগ্রেশন ক্রস করে ডোমেস্টিক চেকিংয়ে চলে যাবেন। আপনি চায়না এয়ারপোর্টে একটা জিনিস খেয়াল করবেন যে চায়না এয়ারপোর্টে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনস্ট্রাকশন করে দেওয়া আছে, বড় করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি যে সামনে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, ডোমেস্টিক চেকিং অথবা লাগেজ ক্লেম, প্রত্যেকটা জিনিস কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি শুধু ইনস্ট্রাকশনগুলো পড়বেন আর আগাবেন। তো যেখানে দেখবেন যে ইমিগ্রেশন পাস হওয়ার পরে ডোমেস্টিক সিকিউরিটি চেকিং লেখা আছে, সেই দিকে আপনি আগাতে থাকবেন। ঠিক আছে? তারপরে আপনি ডোমেস্টিক সিকিউরিটি চেক করলেন, চেক করার পরে আপনার নেক্সট ফ্লাইটের যেই গেট নাম্বার, নেক্সট ফ্লাইটের যেই বোর্ডিং ব্রিজটা আছে, বোর্ডিং গেটটা রয়েছে, সেই গেটে আপনি চলে গেলেন নেক্সট ফ্লাইটটা ধরার জন্য। এখন ধরেন আপনি বেইজিংয়েই যাবেন, আপনি কুনমিংয়ে যাবেন বা গুয়াংজুতে যাবেন, তাহলে আপনার তো নেক্সট ডেস্টিনেশন নাই। তখন আপনি কি করবেন, ইমিগ্রেশনটা শেষ করে আপনি লাগেজ কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে যাবেন। আর যদি আপনার ডেস্টিনেশন এখান থেকে অ্যানাদার কোনো সিটি হয়, তাহলে আপনি ইমিগ্রেশন থেকে বের হয়ে ডোমেস্টিক চেকিং দিয়ে আবার অ্যানাদার ফ্লাইটে আপনি বোর্ডিং গেটে, বোর্ডিং ব্রিজে চলে যাবেন। আর ওখানে কিন্তু লাগেজ কালেক্ট করতে হবে না, আপনার লাস্ট ডেস্টিনেশন যেটা, সেখান থেকে আপনি লাগেজটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে? সো এই প্রসেস মেনটেন করে আপনি এয়ারপোর্টের ডোমেস্টিক চেকিং দিয়ে আপনি নেক্সট ফ্লাইটের চলে গেলেন। নেক্সট ফ্লাইটে গিয়ে আপনি আপনার মতো করে প্রসেসগুলো ডান করে আপনি এয়ারক্রাফটে উঠে গেলেন। এয়ারক্রাফট থেকে আপনার লাস্ট ডেস্টিনেশন যেটা, সেখানে আপনি নামলেন এবং সর্বশেষ যে ডেস্টিনেশনে আপনি নামলেন, সেখানে কিন্তু আর কোনো আপনাকে সিকিউরিটি চেকিংও করতে হবে না, সেখানে কিন্তু আপনার আর কোনো ইমিগ্রেশনও করতে হবে না, কারণ একটা ইমিগ্রেশন অলরেডি হয়ে গেছে আপনার। সো সেখানে আপনি বের হলেন, এয়ারপোর্ট থেকে বের হবেন, সরাসরি আপনার লাগেজটা কালেক্ট করবেন। এখন চায়না এয়ারপোর্টগুলো এত বড় বড় হয়, সেখানে লাগেজ যেই বেল্টগুলো রয়েছে, সেই লাগেজ বেল্টগুলো প্রায় 8-10টা করে লাগেজ বেল্ট থাকে। এবার আপনার লাগেজটা কোন বেল্টে আসবে, এইটার জন্য লাগেজ বেল্টের পাশে সুন্দর করে একটা কিন্তু ইলেকট্রনিক চার্টবোর্ড দেওয়া থাকে। তো ইলেকট্রনিক ওই চার্টবোর্ডটা খেয়াল করবেন যে আপনার ফ্লাইটের নাম্বারটা কোন জায়গায় দেওয়া আছে সেটা চেক করবেন, এবং কত নম্বর লাগেজ বেল্টে আপনার লাগেজটা আসবে সেটা কিন্তু ওখানে লেখা থাকবে। আপনি সেটা দেখে আপনার যদি 5 নম্বর হোক, 6 নম্বর হোক, 7 নম্বর, যেই লাগেজ বেল্টটা ইলেকট্রনিক চার্টে শো করবে আপনার ফ্লাইটের, আপনি সেই লাগেজ বেল্টের সামনে গিয়ে ওয়েট করবেন। আপনার লাগেজ চলে আসবে, আপনি ওখানে আপনার লাগেজগুলো কালেক্ট করবেন, লাগেজগুলো কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বের হবেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আপনাকে যদি কেউ রিসিভ করার কেউ এসে থাকে, তার সাথে গিয়ে আপনি ইউনিভার্সিটিতে চলে যাবেন। আর যদি আপনার কাছে রিসিভ করা যদি কেউ না থাকে, তো সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে বেরোবেন। বেরোনোর পরে চায়না এয়ারপোর্টের ওখানেই কিন্তু বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ট্যাক্সি পাবেন, ওখানে রাইড শেয়ারিং অ্যাপের বিভিন্ন ধরনের গাড়ি পাবেন, অনেকগুলো ওয়ে আছে, আপনি যে ওয়েতে যেতে চান সবগুলো ওয়ে আছে। এখন ধরেন আপনাকে কেউ রিসিভ করতে আসবেন, আপনি একা, তাহলে আপনি কি করবেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নেবেন।
ট্যাক্সি নেওয়ার সময় ট্যাক্সিওয়ালাকে সুন্দর করে বলে দেবেন আপনার ইউনিভার্সিটি কি, প্রয়োজনে আপনি একটা অফলাইন ট্রান্সলেটর ব্যবহার করবেন। এখন কিন্তু অ্যাপে কিন্তু অনেক রকমের অফলাইন ট্রান্সলেটর পাওয়া যায়, কারণ চায়নাতে অনেক সময় কিন্তু আপনি ইন্টারনেট পাবেন না। আর ইন্টারনেট যদি ব্যবহার করতেই চান তো বাংলাদেশ থেকে আপনার যেই বাংলাদেশি সিমটা আপনি চায়নাতে আসার সময় নিয়ে আসবেন, ওটা আপনি রোমিং করে নিয়ে আসবেন। রোমিং করে নিয়ে আসলে আপনি যেমন এসএমএস দিতে পারবেন, আপনি মোবাইলে ডাটাও ব্যবহার করতে পারবেন, সব ওয়ে আছে। শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশি সিমটা রোমিং করে নিয়ে আসবেন আর রিচার্জ করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু চায়নাতে বসেও আপনি ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। কিন্তু ধরেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পাচ্ছেন না, রোমিং করে নিয়ে আসেননি, সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট একটা অফলাইন ট্রান্সলেটর ব্যবহার করবেন। অফলাইন ট্রান্সলেটর ব্যবহার করে আপনি কিন্তু যে ড্রাইভারকে আপনি নিচ্ছেন তাকে আপনি ট্রান্সলেট করে বলে দিলেন কোন ইউনিভার্সিটিতে যাবেন, উনি ওই ইউনিভার্সিটি গিয়ে গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে। এখন আপনার ইউনিভার্সিটি গেটের সামনে আপনাকে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে ধরেন আপনি এমন টাইমে ইউনিভার্সিটিতে পৌঁছিয়েছেন যে অফিস টাইম না, চায়না ইউনিভার্সিটিগুলো কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। এখন আপনি যদি এই সময়টুকুর ভিতরে এবং রেজিস্ট্রেশন সময়ের ভিতরে যদি আসেন, তাহলে আপনি ডিরেক্ট ভার্সিটিতে ইন্টারন্যাশনাল অফিসে আসবেন, রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করবেন, হোস্টেলে উঠে যাবেন। কিন্তু ধরেন আপনি রাত 2টার সময় ক্যাম্পাসে আসছেন, ওই সময় তার ক্যাম্পাস ওপেন থাকে না, তখন আপনাকে কী করতে হবে, ক্যাম্পাসের আশপাশে যে কোনো একটা হোটেলে আপনাকে উঠে যেতে হবে, হোটেলে এক রাত স্টে করবেন, পরের দিনে অফিস টাইমে আপনি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসে আসবেন, রেজিস্ট্রেশন করবেন, আপনার ইউনিভার্সিটি ডরমিটরিতে আপনি উঠে যাবেন। প্রসেসটা এরকম। এখন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে করবেন, এখন ধরেন আপনার ইউনিভার্সিটিতে চলে আসলেন, আপনি আসার পরে আপনি অফিস টাইমে আসছেন অথবা অফিস টাইম শেষে আসছেন, হোটেলে স্টে করার পরের দিনে অফিস টাইমে আসছেন, ইন্টারন্যাশনাল অফিসে প্রথমে চলে আসবেন। আসার পরে ইন্টারন্যাশনাল অফিসে রেজিস্ট্রেশন করার জন্য আপনার যদি স্কলারশিপে কোনো পেমেন্ট সংক্রান্ত ব্যাপার থাকে, যেমন ধরেন আপনি পার্শিয়াল স্কলারশিপে পড়তে আসছেন, আপনার টিউশন হোস্টেল মিলে সামথিং একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, আপনি সেই আরএমবিগুলো কিন্তু ইনস্ট্যান্ট পে করে দিতে হবে রেজিস্ট্রেশনের আগে, সেই পেমেন্টগুলো রেডি রাখবেন। আপনি হয়তো 100% টিউশনটা ফ্রি পেয়েছেন, কিন্তু হোস্টেলের ভাড়া আপনাকে পে করতে হবে, তো হোস্টেলের ভাড়াটা রেডি রাখবেন। পাশাপাশি চায়নাতে কিন্তু অনলাইনে ইন্স্যুরেন্সটা কিনতে হয়, ইন্স্যুরেন্স না কিনলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে না। তো প্রথমত আপনি ইন্টারন্যাশনাল অফিসে আসবেন, এসে আপনার লাগেজপত্র এক জায়গায় সুন্দর করে রাখবেন, রেখে আপনার কাগজপত্র আগে গুছিয়ে নেবেন। ওই যে বললাম ঢাকা এয়ারপোর্টে আপনি যে কাগজপত্রগুলো রেডি করে রেখেছিলেন, সেই কাগজপত্রগুলো এক সেট ফটোকপি, এক সেট অরিজিনাল বলেছিলাম, ওই 2 সেট কাগজগুলো আপনি রেডি করবেন, রেডি করে রাখছেন। রাখার পরে ইন্টারন্যাশনাল অফিসে দেখবেন যদি আপনি যদি কোনো এজেন্টের থ্রোতে আসেন, এজেন্সির থ্রোতে আসেন, তারা আপনাকে হেল্প করবে। যদি কেউ যদি না থাকে আপনাকে হেল্প করার জন্য, তো ইন্টারন্যাশনাল অফিসে ভলেন্টিয়ার থাকে। ইন্টারন্যাশনাল অফিসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিতরে যারা নতুন চায়নাতে আসে তাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন রকমের ভলেন্টিয়ার থাকে। সো ওই ভলেন্টিয়াররা আপনাকে হেল্প করবে। তো আপনি ভলেন্টিয়ারকে বলবেন যে এই যে আমার পাসপোর্ট নাম্বার, আমি আপনাকে ক্যাশ আরএমবি দিয়ে দিচ্ছি, আপনি আমার হয়ে একটু আমাকে ইন্স্যুরেন্সটা কিনে দেন। সর্বপ্রথম আপনি ইন্স্যুরেন্স কিনবেন। ইন্স্যুরেন্স কিনতে কত, 800 আরএমবি লাগে 1 বছরে। 1 বছর মেয়াদে একটা ইন্স্যুরেন্স আপনি কিনে নিলেন। ইন্স্যুরেন্সের কিনে নেওয়ার পরে যে ইন্স্যুরেন্সের কপিটা, অনলাইন কপিটা, সেটা আপনি প্রিন্ট আউট করে ফেললেন। তারপরে ওই যে সমস্ত কাগজপত্র, আপনার পাসপোর্টের ফটোকপি, ছবি, আপনার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স, সমস্ত কাগজপত্রের যে ফটোকপি সেটটা রয়েছে, সেই ফটোকপি সেটের সাথে এই ইন্স্যুরেন্স কেনার যেই কপিটা, সেটা কিন্তু আপনি রাখবেন। আবার পূর্ববর্তী যদি আপনি কোনো ভার্সিটিকে পেমেন্ট করে থাকেন, হোস্টেলের ভাড়া হোক, টিউশন ফি হোক, সেই পেমেন্টের স্লিপেরও কিন্তু প্রিন্ট কপি কিন্তু আপনি ফটোকপি সেটের মধ্যে রাখবেন। রাখার পরে রেজিস্ট্রেশন বুথে, ওখানে রেজিস্ট্রেশনের সুন্দর প্রসেস আছে, ভলেন্টিয়াররা আছে, টিচাররা রয়েছে, তাকে সমস্ত কাগজপত্র জমা দিবেন। পাশাপাশি আপনার অ্যাডমিশন জেডাব্লিউ লেটারটাও আপনি জমা দিয়ে দিবেন, আপনার মেন পাসপোর্টটাও জমা দিয়ে দিবেন। দিলে ওরা আপনাকে সব প্রসেসগুলো সুন্দরভাবে ওকে করে দিবে। আপনার টাকা পয়সা পেমেন্ট সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে সেটা আপনি ক্লিয়ার করে দিবেন। যেমন ধরেন আপনার কোনো ভার্সিটির কোনো টিউশন ফি, হোস্টেল ভাড়া, অন্যান্য যদি কোনো পেমেন্ট সংক্রান্ত ব্যাপার থাকে, সেগুলো আপনি ক্লিয়ার করে দিবেন। আপনাকে সব প্রসেস ডান করে, ভার্সিটিতে রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করে আপনি ডর্মে যে থাকবেন, সেই ডর্মের যেই আইও থাকুক বা ডর্মের ইনচার্জ থাকুক বা ভলেন্টিয়াররা থাকুক, তারা আপনাকে আপনার হোস্টেলে নিয়ে যাবে এবং হোস্টেলে যে রুম চাবি, সেই হোস্টেলের রুম, আপনি যে রুমে থাকবেন সেই রুমের আপনাকে চাবি দিয়ে দিবে, আপনি ডর্মে উঠে যাবেন। ডর্মে উঠে যাওয়ার পরে আপনার কাগজপত্রগুলো সব গুছায় গাছা নিলেন, রুমটা গুছায় নিলেন নিজের মতো করে, আপনার ব্যাগিংপত্র, লাগেজ সবগুলো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে, যেহেতু চায়নাতে আসার সাথে সাথে তো আপনি রান্না বান্না করে খেতে পারবেন না, একটা দীর্ঘ জার্নি করে আসবেন। একটা ব্যাপার হচ্ছে, চায়নার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুসলিম ক্যান্টিন আছে। চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মুসলিম ক্যান্টিন আছে। আপনি লাগেজপত্রগুলো সব গোছগাছ করে রুমটাকে সাজায় গুছায় নিয়ে রেডি করে
আপনার নিচে নামবেন, নেমে দেখবেন আপনার বিশ্ববিদ্যালয় ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে আপনি মুসলিম ক্যান্টিন পাবেন। তো ওখানে মুসলিমদের জন্য অনেক যে আইটেমগুলো রান্না হয়, তো সেই আইটেমের ভিতরে অনেক আইটেম আছে যেটা আপনি প্রথমবার চিনে আসছেন, আপনিও সেইগুলোকে সুন্দরভাবে খেতে পারবেন। তো নেমে মুসলিম ক্যান্টিন খুঁজবেন, সেখানে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নেবেন। খাওয়া দাওয়া করার পরে ভার্সিটিতে আপনি যেহেতু নিজে রান্নাবান্না করে যদি খাওয়ার কোনো সিস্টেম থাকে, চায়নার অনেক ইউনিভার্সিটি আছে ডরমে নিজে রান্নাবান্না করে খেতে হয়, আবার অনেক অনেক ইউনিভার্সিটি আছে ডরমে রান্না করার ব্যবস্থা থাকে না। তো আপনার যদি বিশ্ববিদ্যালয়ে নিজে রান্নাবান্না করার যদি ব্যবস্থা থাকে, তো ভার্সিটির আশপাশে যদি কোনো শপ থাকে সেখান থেকে আপনি রান্না করার জিনিসপত্রগুলো, সেট আপগুলোকে কিনে ফেলবেন। কিছু পোশাক আশাক, শীত পড়ে অনেক বেশি, কিছু পোশাক আশাক কিনে ফেলবেন। এই প্রস্তুতিগুলো আপনি কিন্তু তখন নিয়ে ফেলবেন। সব কিছু ডান করলেন, করার পরে ভার্সিটি বলে দিবে যে একটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়া স্টুডেন্টের কিন্তু উইচ্যাট গ্রুপ থাকে, সেই উইচ্যাট গ্রুপে ভার্সিটি কিন্তু অফিসিয়ালি আপনাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দিবে, আপনি সেই ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দরভাবে ফলো করবেন। ঠিক আছে? তো এই প্রসেস ডান হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে মেডিকেলে যেতে হবে। চায়না আসার পরে কিন্তু মেডিকেল করতে হয়। সো আপনার বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে ডেডিকেটেড হাসপাতাল বলে দিবে যে অমুক হাসপাতাল থেকে মেডিকেল করতে হবে। সো আপনি সেই হাসপাতালে চলে যাবেন, গিয়ে সেখানে মেডিকেল করবেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি একটা মেডিকেল করে নিয়ে এসছেন, হাসপাতালে যাওয়ার পরে বাংলাদেশের ওই মেডিকেলটা যদি আপনার অ্যাকসেপ্ট করে, ওই রিপোর্টগুলো যদি অ্যাকসেপ্ট করে, তাহলে হয়তো মেডিকেলটা আপনি মোটামুটি 50 থেকে 100 আরএমবির ভিতরে আপনার মেডিকেলটা হয়ে যাবে। আর যদি বাংলাদেশের ওই মেডিকেলের রিপোর্ট, মেডিকেলের ফর্ম এগুলো যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে মোটামুটি 400 থেকে 500 আরএমবির মতো কিন্তু লাগবে মেডিকেল করার জন্য। ঠিক আছে? সো এই জন্য বাংলাদেশ থেকে যে মেডিকেলটা আপনি নিয়ে আসেন সেটা সাথে করে ক্যারি করে হাসপাতালে যাবেন। আপনার সাথে আরও অনেক শিক্ষার্থী আছে, তারাও যাবে, সবার সাথে মিলে আপনি একসাথে হাসপাতালে যাবেন। সেক্ষেত্রে যদি আপনি এজেন্সি বা এজেন্টের থ্রুতে আসেন, তারাই আপনাকে হেল্প করবে তাদের ভলেন্টিয়ার দিয়ে। আর যদি আপনি একা একা চীনে এসে থাকেন, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে বললে বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য শিক্ষার্থীরা যাবে, তাদের সাথে মিলেমিশে আপনি কিন্তু সেখানে চলে যেতে পারেন। ঠিক আছে? সো আপনি হসপিটালে গেলেন, মেডিকেল করলেন, মেডিকেলের রিপোর্ট, মেডিকেল ফর্ম সবগুলো নিয়ে আসলেন। ভার্সিটিকে একটা ডকুমেন্টস লিস্ট ভার্সিটি বলবে যে কী কী কাগজপত্রগুলো লাগবে, তো ভার্সিটির কাছে চলে আসলেন। আসার পরে ভার্সিটি ফর্মালি একটা আপনাকে ভিসা একটা লেটার দিয়ে দিবে, মানে আপনি যে চায়নাতে আসছেন যে ভিসা নিয়ে, যেই ভিসা, এটা একটা X1 ভিসা, যেটার মেয়াদ হচ্ছে 3 মাস, এবং চায়নাতে যেদিন আপনি ল্যান্ড করেছেন সেদিন থেকে 30 দিনের ভিতরে ওটা রেসিডেন্ট পারমিট অ্যাপ্লাই করতে হয়। সিস্টেমটা হচ্ছে এরকম। এখন ধরেন আপনাকে তো রেসিডেন্ট পারমিট নিতে হবে, ওই রেসিডেন্ট পারমিটের জন্য ভার্সিটি থেকে একটা কাগজ দিবে, একটা পেপারস দিবে, যে ওখানে আপনার নাম লেখা থাকবে, আপনার মেজর, পাসপোর্ট নাম্বার, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা রিকমেন্ড করছে, সেই ডিটেলসগুলো কিন্তু লিখে চাইনিজ ভাষায় অথবা ইংরেজি, চাইনিজ দুটোই একসাথে ওরা কিন্তু সুন্দর করে ভার্সিটি থেকে কিন্তু একটা পেপারস দিয়ে দিবে। আপনি মেডিকেলে করে আসার পরে ভার্সিটির সাথে যোগাযোগ করে পেপারসটা কালেক্ট করে নেবেন। ওই পেপারসটা কালেক্ট করে নেওয়ার পরে ওই পেপারস আপনার মেডিকেল, আপনার ইন্স্যুরেন্স, আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার 1 কপি ছবি, এবং ভিসা অফিসে যে ছবিগুলো প্রয়োজন হয়, এরকম আপনার ইউনিভার্সিটির আশপাশে অনেকগুলো ফটো তোলার দোকান থাকবে, সেই ফটো তোলার দোকানে গিয়ে বলবেন ভিসার জন্য ফটো তুলবো, এটা বললেই ওরা ভিসার জন্য আলাদা করে কিউআর কোড সম্বলিত একটা ফটো, একটা পেপার প্রিন্ট করে দিবে। এই সমস্ত কাগজপত্র এক জায়গায় গুছিয়ে আপনার কিন্তু ভিসা সেন্টারে চলে যেতে হবে। ভিসা সেন্টারের নাম হচ্ছে চায়না পুলিশের এন্ট্রি এক্সিট ব্যুরো অফিস, যেটা আছে ওটাই হলো ভিসা সেন্টার। সেখানে আপনি চলে যাবেন, গিয়ে আপনি কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন। কাগজপত্র জমা দিয়ে দিলে ওরা হচ্ছে একটা ফর্ম দিবে ওইখান থেকে, ভিসা অফিস থেকে। ওই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে সমস্ত কাগজ এক জায়গায় করে জমা দিয়ে দিবেন। ওরা আপনার পাসপোর্ট রেখে দিবে, সব প্রসেস ওকে করে দিয়ে ভিসা ডেলিভারি, রেসিডেন্ট পারমিট ডেলিভারি একটা ফর্ম দিয়ে দিবে। ওই ফর্মটাতে লেখা থাকবে যে কতদিন পরে আপনি রেসিডেন্ট পারমিট সহকারে, পাসপোর্ট সহকারে আপনার পাসপোর্টটা রিটার্ন পাবেন কবে, সে তারিখটা সম্বলিত দিয়ে দিবে। ওই ফর্মটা কিন্তু হারাবেন না, কারণ আপনার পাসপোর্টটা কিন্তু ভিসা অফিসে তারা রেখে দিবে, আপনাকে ওই ফর্মটা দিবে, একটা সিল মেরে একটা ফর্ম দিয়ে দেবে, ওই ফর্মটা কিন্তু আপনার কাছে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেন আপনার কাজ কিন্তু ওকে। এখন আমি যদি ডকুমেন্টসের শর্ট লিস্টটা করি, কী কী ডকুমেন্টস নিয়ে আপনি রেসিডেন্ট পারমিট করতে যাবেন। রেসিডেন্ট পারমিট করতে যাওয়ার সময় প্রথমত আপনার পাসপোর্টের একটা ফটোকপি, 2 কপি ছবি লাগে। তারপরে ভিসা অফিসে যে ছবিগুলো তুলতে হয়, সেই ছবি কিউআর কোড সম্বলিত ছবির প্রিন্ট কপি ওটা একটা। তারপরে আপনার অ্যাডমিশন লেটার, জেডাব্লিউ লেটার, আপনার মেডিকেল, বিশ্ববিদ্যালয় থেকে ভিসার জন্য যে ফর্মটা দেয়, ওই মানে ভিসার জন্য একটা লেটার দেয়, ওই লেটারটা রাখবেন, মেডিকেলের কাগজপত্রগুলো রাখবেন, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপিও নেবেন। এই সমস্ত কাগজপত্রগুলো ওখানে জমা দিয়ে দিলে কিন্তু কাজ ওকে। তারপর আপনি ভিসার প্রসেস ডান করে ভার্সিটিতে চলে আসলেন। আসার পরে আপনার ক্লাস যদি শুরু হয়ে থাকে, ক্লাস শুরু করে দিলেন, পড়ালেখা স্টার্ট করে দিলেন। ঠিক আছে? এই যে প্রসেসটা,
এই প্রসেসটা আপনি খুব স্মুথভাবে ওকে করতে পারবেন যদি আপনি একটু চোখ কান খুলে রাখতে পারেন। খুব একটা জটিল প্রক্রিয়া না, প্রসেসটা খুবই সহজ, কিন্তু অনেক শিক্ষার্থী আছে হয়তো অত বেশি বুঝে না, অত বেশি প্রসেসগুলো একা একা হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি রাখে না। তাদের জন্য মূলত আমি এত এক্সপ্লেন করে খুব সুন্দর করে ভিডিওটি তৈরি করলাম, যাতে করে যারা একদমই বুঝে না তাদের জন্য সহজ হবে, যারা একটু বুঝে তাদের জন্য সহজ হবে। ঠিক আছে? সো এই যে প্রক্রিয়াগুলো আমি বললাম, এই প্রক্রিয়াগুলোর কোনো একটা জায়গায় কোনো একটা প্রসেসে যদি আপনি মনে করেন, ধরেন আপনি চায়নাতে চলে আসছেন, কি করে ভিসা অ্যাপ্লাই, ভিসা প্রসেস করবেন, কোন মেডিকেলে গিয়ে মেডিকেল করবেন বুঝতে পারছেন না, আপনি যদি মনে করেন ভাই আমাকে কেউ একটু হেল্প করলে সুবিধা হতো, এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি সেই হোয়াটসঅ্যাপে নক করেন। আপনি আমার স্টুডেন্ট হন, নিজে নিজে চায়না আসেন, অন্য এজেন্সির হন, হোয়াট এভার, কোনো প্রবলেম নাই। আপনি চায়নাতে আসছেন, আপনি আমাদেরই ভাই বাদার, ছোটো ভাই বা বড় ভাই, নক করবেন, যে কোনো হেল্পের জন্য নক করবেন, আমরা আছি আপনাকে ফ্রিতে হেল্প করার জন্য, এটার জন্য কোনো পয়সা করেও দিতে হবে না। আপনি এটা নক করবেন, ভাই আমি চায়নাতে আসছি, এই প্রসেসের জন্য একটু অসুবিধার মধ্যে আছি, প্রসেসটা করতে পারছি না, তো আমাকে কোনোভাবে একটু হেল্প করা যায় কিনা, আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব। যদি এরকম হয় যে ওই বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো শিক্ষার্থী আছে, তাকে দিয়ে সহযোগিতা করতে হবে, সেটাও প্রয়োজনে করা সম্ভব। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনি আমার বাংলাদেশি ভাই, আপনাকে সহযোগিতা করাটা আমাদের কর্তব্য, আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্যের ভিতরে থাকলে আপনাকে সহযোগিতা করার জন্য। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। যারা নতুন প্রথমবারের মতো চীনে ফ্লাই করবেন, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা কিছুটা তথ্য পেলেন, এই তথ্যগুলো আশা করি অনেক বেশি কাজে লাগবে আপনাদের জন্য। আর একটা পরামর্শ আমি দিতে চাই সবার জন্য, দেখেন আপনি প্রথমবারের মতো চীনে আসছেন, চীনে বাংলাদেশিদের অবস্থা খুব একটা ভালো না। এখানে বাংলাদেশি শিক্ষার্থী যারা বাংলাদেশ থেকে আসে চীনে পড়াশোনা করার জন্য, 100 জন যদি স্টুডেন্ট চায়না থেকে বাংলাদেশে আসে, তার 60 জনই চীনে আসার পর আর লেখাপড়া করে না। এটা বলবো যে গ্রুপিং বলেন, ওই বেশি বাঙালি একসাথে ঘোরাফেরা বলেন, ক্লাবে যাওয়া বলেন, বারে যাওয়া বলেন, এগুলো অ্যাক্টিভিটিসের কারণে 100 জনের ভিতরে 60 জন স্টুডেন্টই লেখাপড়া করে না, 40 জন স্টুডেন্ট পড়াশোনা করে। তা আমি আপনাকে একটা সলিড পরামর্শ দিতে চাই, যেহেতু প্রথমবারের মতো আপনি চীনে ফ্লাই করছেন, চায়নাতে আসার পরে টোটালি বাঙালি অ্যাভয়েড করে আপনি মতো বিদেশিদের সাথে চলেন। বিদেশির সাথে আবার সবার সাথে চলার দরকার নাই, বিদেশিরাও যে খুব একটা ভালো এরকম না। বিদেশি দেখবেন যারা রেগুলার পড়াশোনা করে, ডিসিপ্লিন মেনটেন করে, যারা নিয়মিত ক্লাস করছেন, একটা সুশৃঙ্খল লাইফ লিড করছে, আপনি বরঞ্চ তার সাথে রুমটা শেয়ার করবেন। হয়তো একজনের সাথে রুমে উঠে গেছেন, আপনি রুমটা চেঞ্জ করে তার সাথে রুম নিতে পারবেন, বা তাকে আপনি রুমমেট হিসেবে নিতে পারবেন, বা তার রুমে আপনি যেতে পারবেন। মোট কথা হচ্ছে যারা পড়াশোনা করে এরকম একটা বিদেশির সাথে আপনি রুম নিতে পারেন, এতে করে হবে কি কিছু শিখতে পারবেন। আর বাঙালির সাথে রুম নিয়ে হইলে, আপনি তো দেশের বাইরে আসছেন, যখন আপনি দেশের বাইরের একটা মানুষের সাথে বা স্টুডেন্টের সাথে রুম শেয়ার করবেন, সারাদিন ইংরেজিতে কথা বলবেন, আপনার ইংরেজির একটা ইমপ্রুভ হবে, তার সাথে আপনি ক্যারিয়ার শেয়ার করতে পারবেন, ডিফারেন্ট কালচারগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স হবে, এতে অনেক কিছু শিখতে পারবেন। আর বাংলাদেশির সাথে রুম নিলে হবে কি, ও বাংলা বলবে, আপনিও বাংলা বলবেন, তার মানে কি আপনার ইংরেজির আর প্র্যাকটিস হইলো না, আপনার ইংরেজির আর ইমপ্রুভ হইলো না। সো এই জন্য বিদেশিদের সাথে চলেন, বিদেশির সাথে মিশেন, আপনার লাইফটা এখানে সহজ হবে। কোনো একটা দরকারে পড়ছেন, বিদেশিরা আপনাকে হেল্প করবে, কোনো একটা দরকারে পড়ছেন, বাঙালি আপনাকে হেল্প করতে যাবে না, পারলে বাঙালি আপনাকে আরও কোনোভাবে বিপদে ফেলানো যায় কিনা সেই চেষ্টা করবে। আমি সব বাঙালির কথা বলছি না, আমি এখানে বাংলাদেশি যেমন ভালো মানুষও আছে, দুষ্ট মানুষও আছে, সব ধরনের মানুষও আছে এখানে। এখানে অনেক ভালো মানুষ আছে বাঙালি, একে অপরকে হেল্পও করে। আমি আবার সব বাঙালিকে বলছি না, কেউ আবার এটাকে মনে করবেন না আমি গণহারে সব বাঙালিকে দোষ দিচ্ছি, এরকম না। এখানে ভালো মানুষও যেমন আছে, মন্দ মানুষ আছে, একটু মন্দ মানুষের সংখ্যাটাই বেশি। এই জন্য আমি বলবো যে চেষ্টা করবেন বাঙালি অ্যাভয়েড করে বিদেশি ভালো বন্ধু বান্ধব যারা পড়াশোনা করে তাদের সাথে মেশার জন্য, তাদের সাথে চলাফেরা করার জন্য, তাদের সাথে রুম শেয়ার করার জন্য, এটা আপনার জন্য বেটার। আর চীনে আসার পরে আমি যে বললাম যে বাঙালির সাথে মিশলে হয় কি, এই যে গিবোধ সমালোচনা করা, ওই এই করলো, ওই এই করলো, সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকা হবে, পড়াশোনাটা ঠিকমতো হবে না। সো পড়াশোনা যদি করতে চান, বাঙালি অ্যাভয়েড করে যারা পড়াশোনা করে এরকম বিদেশির সাথে চলাফেরা করেন, আশা করি লাইফে ভালো কিছু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।